2014 সালে আপনারা কয়েকজন মিলে বেগম খালেদা জিয়ার কাছে যে রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে পা রাখলেন, কারা কারা ছিলেন? কিন্তু পরবর্তীতে গত 10 বছর আপনাকে রাজনীতির মাঠে যেভাবে দেখেছি, আপনি সেই সহযোদ্ধাদের সেভাবে দেখিনি কেন? কোনটাকে আপনি এগিয়ে রাখবেন, ফুটবলার আমিনুল হক নাকি রাজনীতিবিদ বিএনপি নেতা আমিনুল হক? আওয়ামী লীগের রাজনীতিতে অনেক সেলিব্রিটি বা অনেকে এমপি নির্বাচিত হয়েছেন, মন্ত্রী হতেও দেখেছি। সেই ক্ষেত্রে বিএনপিতে আপনি ছাড়া এমন কাউকে দেখি না, কারণটা কি? নির্বাচনে আপনার ভূমিকাটা কি হবে এবং কোন এলাকার মানুষ আপনাকে সরাসরি পাবে? আমাদের ক্রীড়াঙ্গন খুব বেশি আগায়নি, বরঞ্চ অনেক ক্ষেত্রে দর্শক হারিয়েছে। আপনি কি একমত কিনা? দেখা যাচ্ছে যিনি ক্রীড়ামন্ত্রী হচ্ছেন তিনি জাতীয় ক্রীড়া পরিষদের সভাপতি হচ্ছেন বা আরো কয়েকটা পদ দখল করে রাখছেন। তো আপনি ব্যক্তিগতভাবে মনে করেন কি না সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, আরিফ খান জয়, এদের সবাইকে আপনি ব্যক্তিগতভাবে চিনেন, কিন্তু তারা কি কোনো খুনের সঙ্গে জড়িত থাকতে পারে, নির্দেশিত হতে পারে? 17 বছর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোল পাহারাদার হিসাবে যিনি ছিলেন, আজকে রাজনীতির মঞ্চে অন্যতম আলোচিত ব্যক্তি তিনি। বলছিলাম আমিনুল হকের কথা, বাংলাদেশের সারা জাগানোর এক সময়ের ফুটবলার এখন রাজনীতির মাঠ কাঁপাচ্ছেন। আমরা আজ যত কথা অনুষ্ঠানে সেই আমিনুল হক আমাদের অতিথি হয়ে আছেন। শুরুতেই জেনে নেই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? জি, ভালো আছি। কেমন চলছে রাজনীতির মাঠটা আপনার? কারণ আমরা দীর্ঘদিন আপনার ফুটবল খেলা দেখেছি, আপনি জাতীয় দলের 17 বছর আপনি একাধারে গোল পাহারা দিয়েছেন, বাংলাদেশের জালে যেন গোল না আসে সেই পাহারাদার হিসেবে ছিলেন, এখন রাজনীতির মাঠের পাহারাদার। যখন আমার বয়স 11 এবং আপনাদের মনে আছে 91 সালে যখন বিএনপি ক্ষমতায় আসে, তখন থেকে আমি আসলে বিএনপির প্রতি আমার আলাদা একটি ভালো লাগা, ভালোবাসা, একটি আবেগ আমার ভিতরে কাজ করতো। এবং আমার এখনও মনে আছে যখন বিএনপি ক্ষমতায় আসে 91 সালে, তখন আমি হাফ প্যান্ট পরে একটি সেন্ডিগঞ্জি পরে আমার যে বাসা পল্লবীতে, সেই পল্লবী এলাকায় যখন বিজয় মিছিল হচ্ছিল, সেই বিজয় মিছিলে আমি অংশগ্রহণ করেছিলাম ছোটোবেলা থেকে। তখন তো আসলে ওইভাবে খেলাধুলাও শুরু করিনি, জাস্ট খেলাধুলো করি আর কি, ছোটো 11 বছর বয়সে যা করণীয় আর কি। তো তখন থেকেই আসলে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি একটি ভালোবাসা, একটি ভালো লাগা, একটি আবেগ আমার কাজ করত। তিনি যে স্বল্প সময়ের ভিতরে বাংলাদেশের যে একটি বহুদলীয় গণতন্ত্রের যে প্রবর্তক হিসেবে বাংলাদেশের অর্থ বাণিজ্য বলেন সব কিছু মিলিয়েতে যে তার যে একটি সুদূর প্রসারী পরিকল্পনা ছিলেন এবং স্বল্প সময়ে তিনি বাংলাদেশকে যে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করেছিলেন, সব বিষয়গুলি নিয়ে তখন হয়তো ওইভাবে বুঝিনি। এবার যত বয়স বেড়েছে ততই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি আমার ব্যক্তিগতভাবে একটি ভালো লাগা, ভালোবাসা, একটি আবেগ কাজ করতো। ধারাবাহিকতায় যখন আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি যখন বাংলাদেশের সরকারের দায়িত্বভার গ্রহণ করলেন, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন, তার যে আদর্শ, তার যে কথা, তার যে পথ চলা রাজনৈতিক জীবন, এবং তিনি দীর্ঘ 9 বছর এরশাদ বিরোধী আন্দোলন করে বাংলাদেশে আবার গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন। তারপরে ধরেন আমার, যদিও তখন তো আমি খেলি, 94 থেকে আমি আমার বাংলাদেশের ক্লাব লেভেলে খেলা শুরু করেছি। আমার শুরু হয়েছিল মহাডান ক্লাব দিয়ে। তো তারপরে যতই এই স্বপ্নটিকে লালন করেছি আমি, যে আমি যখন খেলাধুলা ছেড়ে দিব বা যখন আমার সময় হবে, তখন আমি এই বিএনপি রাজনীতির সাথে যাতে যোগদান করে যাতে দেশের মানুষের জন্য কিছু করতে পারি। কারণ আমি যখন খেলেছি তখন খেলাটাকে এনজয় করেছি আমি, কারণ এনজয় যদি আমি না করি তাহলে কিন্তু ওই খেলার যে সফলতা, সেই ভালো লাগাটা আসলে কিন্তু সর্বোচ্চ পর্যায়ে কখনোই আসা যায় না। এখন আমি চেষ্টা করেছি আমার দর্শকদের জন্য, বাংলাদেশের ফুটবলের জন্য ভালো কিছু করার। পাশাপাশি যখন 2013 সালে আমি ফুটবল থেকে সরে আসলাম এবং আমার প্রায় 5টি ইনজুরি ছিল, তার নিয়েও খেলেছি, বাট লাস্ট ইনজুরি যখন হয় 2013 সালে, তখন আর আসলে ফুটবলে আর কাম ব্যাক করিনি এবং বাংলাদেশ টিম থেকে 2011 সালে ক্যাপ্টেন থাকা অবস্থায় অবসরে চলে গিয়েছিলাম। তো 14 সালে এসে বাংলাদেশের রাজনীতিতে তখন তো একটি ভয়াবহ পরিস্থিতি, 2014 সাল যখন, তো সেই পরিস্থিতিতে আমার সাথে আমাদের আরও অনেক সতীর্থ খেলোয়াড়রা রয়েছেন, তারা একসাথে এসে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে আমি আনুষ্ঠানিকভাবে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় আমি বিএনপিতে যোগদান করি। সেই যোগদানের পর থেকে
চেষ্টা করেছি দলের পক্ষে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য, বাংলাদেশের মানুষের যে একটি প্রত্যাশা, যে চাওয়া, যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা, সেই আন্দোলনের লড়াইয়ে আমিও রাজপথের একজন কর্মী হিসেবে, একজন সহযোদ্ধা হিসেবে সবসময় চেষ্টা করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে আদর্শ, সেই আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্য নিয়ে আমি এই 5ই আগস্ট পর্যন্ত আমি চেষ্টা করেছি যে সরকার পতনের আগদিন পর্যন্ত সর্বোচ্চভাবে এই রাজনীতিটাকে এনজয় করা, এবং রাজনীতি এনজয় করার মাধ্যমে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, বাংলাদেশের মানুষের যে চাওয়া, সেই ভাবনাগুলো নিয়ে চেষ্টা করেছি কিভাবে মানুষের পাশে থেকে ভালো কিছু করা যায়। কারণ বাংলাদেশের মানুষ গত 17 বছরে বাংলাদেশের যে আওয়ামী, যে স্বৈরাচারী যে মনোভাব আমরা দেখেছি, আমরা চাই না যে বাংলাদেশে আর কোনো স্বৈরাচারের জন্ম হোক। আমরা চাই না যে বাংলাদেশে মানুষ যাতে আর কোনো এইভাবে কোনো স্বৈরাচারী সরকারের যে প্রভাব খাটিয়ে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরকে ব্যবহার করে, রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে এই ধরনের একটি স্বৈরাচারী প্রভাব তৈরি হোক বাংলাদেশের মাটিতে, সেটা আমরা আর দেখতে চাই না। আমরা চাই যে বাংলাদেশের মানুষ যাতে 5ই আগস্টের পরে যে চিন্তা নিয়ে, যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে, সেই স্বাধীন বাংলাদেশে আমরা চাই যে স্বচ্ছ ধারার একটি রাজনৈতিক পরিবেশ তৈরি হোক, যে রাজনীতি বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা ভালো কিছু উপহার দিতে পারবো, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ভালো রাজনৈতিক পরিবেশ তৈরি হোক। কারণ আপনি এখন দেখবেন যে আমাদের বাংলাদেশের যে গত 17 বছরে যে আমাদের যে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আমাদের বহু নেতা কর্মীদেরকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে। পাশাপাশি আমাদের প্রায় 60 লক্ষ নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, প্রায় 1.5 লাখের উপরে যে মামলা দেওয়া হয়েছে। এই সকল মামলাগুলো কাটিয়ে উঠেও কিন্তু বিএনপি লাস্ট ডে পর্যন্ত 5ই আগস্ট পর্যন্ত 2024-এ তারা রাজপথে থেকে চেষ্টা করেছে যে এই স্বৈরাচার শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত আমরা কেউ রাজপথ থেকে ফিরে যাব না। এই 17 বছরের আন্দোলনের ফসল হিসেবেই কিন্তু আপনার এই গত জুলাই এবং আগস্টে 2024-এর যে ছাত্র এবং যে জনতার গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। সেই স্বাধীন বাংলাদেশে আমরা এখন সত্য কথা বলতে পারছি, স্বাধীনভাবে চলতে পারছি। এখন আর আমাদের মামলা হামলার ভয়ে রাতে নিজের বাসায় না থেকে অন্য কোথাও লুকিয়ে থাকতে হচ্ছে না। এখন আমরা নিশ্চিন্তে স্বাধীনভাবে যেহেতু মুক্ত আকাশে আমরা কথা বলতে পারছি, কোনো কেউ বাধা নাই বা কোনো মামলা হামলা হওয়ার কোনো সুযোগ নাই, এবং আমরা শান্তিতে বাসায় ঘুমাতে পারছি। এটা হচ্ছে সবচেয়ে বড় প্রাপ্তি আমি মনে করি। এবং বাংলাদেশের মানুষের একটি স্বস্তির নিঃশ্বাস ফেলেছে 5ই আগস্টের পরে। তো সেই স্বস্তির নিঃশ্বাসটা যাতে আজীবন বাংলাদেশের মাটিতে থাকে, সেটা নিয়ে আমাদের এখন ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতি গড়তে হবে। আপনি বলছিলেন যে 2014 সালে আপনারা কয়েকজন মিলে বেগম খালেদা জিয়ার কাছে যে রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে পা রাখলেন, কারা কারা ছিলেন তখন? সেখানে আমাদের ফুটবলার এনামুল হক ছিল, আমাদের ন্যাশনাল টিমে আমার সাথে সতীর্থ খেলোয়াড় হিসেবে ছিলেন আমাদের মাসুদ রানা, মতিউর মুন্না, হ্যাঁ, আমাদের ইমতিয়াজ আহমেদ নকিব, এই ধরনের আরও অনেক বেশ কিছু ক্রীড়া সংগঠক যারা তৎকালীন তখন 2014 সালে তো বাংলাদেশের রাজনীতির একটি ভয়াবহ পরিস্থিতি ছিল। হ্যাঁ, তো সেই পরিস্থিতি ভিতরে মানে আমি এবং আমার যারা সহযোদ্ধা আমাদের সাথে দীর্ঘ সময় খেলেছে, তারা আমার সাথে গিয়ে এখানে যোগদান করেছে। যোগদানের পরে আমি ডে 1 থেকে চেষ্টা করেছি একজন দলের সাধারণ কর্মী হিসেবে দলের প্রতি সর্বোচ্চ, দলের নেতৃত্বের প্রতি সর্বোচ্চ আনুগত্য রেখে আমি সেই 14 সালের যে 5ই মার্চ যেদিন আমি যোগদান করেছিলাম, তারপর থেকে প্রত্যেকটি কর্মসূচি, প্রত্যেকটি সভা সমাবেশ এবং প্রত্যেকটি কার্যক্রম বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের মানুষের যে গণতন্ত্র যে অধিকার, সেই অধিকার আদায়ের লক্ষ্য নিয়ে যে কাজ করেছে। এবং আপনারা জানেন যে আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি বাংলাদেশের মানুষের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তিনি কারো সাথে কিন্তু কোনো আপোষ করেননি। তিনি মিথ্যা মামলায় জর্জরিত হয়ে তিনি কারো অন্তরীণ অবস্থায় ছিলেন দীর্ঘ সময়। তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন এখন পর্যন্ত, তার যে শারীরিক যে অবস্থা। এবং আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান, যাকে নিয়ে বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখে যে তিনি অদূর অল্প সময়ের ভিতরেই ইনশাআল্লাহ তিনি বাংলাদেশের মাটিতে আসবেন এবং বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা,
গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে যে তিনি কাজ করেছেন, তিনি যে নিরলসভাবে দীর্ঘ সময় ধরে শুধু লন্ডন থেকে তিনি যেভাবে আমাদের সাথে কানেক্টেড হয়ে, বাংলাদেশের মানুষের সাথে কানেক্টেড হয়ে, বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চল, প্রত্যেকটি ইউনিটের মানুষের সাথে কানেক্টেড হয়ে যেভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ঐক্যবদ্ধ রেখে সাধারণ মানুষের পাশে থেকে যেভাবে কাজ করেছেন, সেই কাজের যে বাস্তবায়ন, সেটা আমরা অল্প কিছুদিনের ভিতরে আশা করি তিনি দেশের মাটিতে ফিরে আসলে সেই কার্যক্রম, সেই আস্থার জায়গাটা আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। আপনি বলছিলেন যে সেই সময় অনেকেই, আপনার অনেক সহযোদ্ধারা একসঙ্গে গিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে গত 10 বছর আপনাকে রাজনীতির মাঠে যেভাবে দেখেছি, আপনি সেই সহযোদ্ধাদের সেভাবে দেখিনি কেন? আসলে সবাই তো আর একরকম না, কারণ সবাই হচ্ছে ধরেন যেহেতু প্লেয়ার সেক্টর থেকে এসছে, হ্যাঁ, তারা হয়তো বা আমার সাথে এসে হয়তো বা আনুষ্ঠানিকভাবে যোগদান করেছে, বা তারা আমি যেভাবে পলিটিক্সটাকে মানে রক্তের সাথে মিশিয়ে নিয়েছি, যে আমার দায়িত্ববোধ, আমার কর্তব্যবোধের সাথে মিশিয়ে নিয়েছি, যে না, আমি যখন যে কাজটি করি চেষ্টা করি শতভাগ সততার সহিত, নিষ্ঠার সহিত, আস্থা, এবং এটাকে আমার কাছে এটা একটা সাধনার মতো মনে হয় যে আমি সাধনা করছি এটি নিয়ে। তো সেই সাধনার জায়গাটা এবং সেই সাধনাটাকে যখন আমি এনজয় করেছি, তখন কিন্তু অটোমেটিক্যালি আমি চেষ্টা করেছি যে আমার যে পলিটিক্যাল যে বিষয়টি, সেই বিষয়টিকে জাতির সামনে আমি যেটাই করবো সেটা যাতে মানুষের জন্য কল্যাণকর হয়, সেই চিন্তা ভাবনা নিয়ে কিন্তু আমি কাজ করেছি। আমার সহযোদ্ধারা হয়তো বা তারা ওইভাবে আমার সাথেই তারা এখনও আছেন, তারা আমাকে সাপোর্ট দিয়েছেন, আমাকে সহযোগিতা করেছেন। আমি যতটুকু রাজপথে দৃশ্যমান আছি বা আগে ছিলাম, এখনও বর্তমানে আছি, ভবিষ্যতেও থাকবো, বাট আমার সেই সহযোদ্ধারা হয়তো ওইভাবে ছিল না, বাট তারা সবসময় আমাকে সহযোগিতা করে আসছে, এখন পর্যন্ত তারা আমার পাশেই রয়েছে। তার মানে আপনি বলছিলেন যে রাজনীতিটা এখন পুরো আপনার সাধনা এবং রক্তে মিশে গেছে। রাইট। ঠিক ফুটবল যখন আপনি খেলেছেন, আমরাও দেখেছি যে আপনি কিভাবে জান প্রাণ দিয়ে আপনি বাংলাদেশ দলের যেন গোল না খায় সেইভাবে আপনি চেষ্টা করতেন। আপনার অনেক ভালো ভালো খেলার সাক্ষী আমি নিজেও আছি। তাহলে কোনটাকে আপনি এগিয়ে রাখবেন, মানে ফুটবলার আমিনুল হক নাকি রাজনীতিবিদ বিএনপি নেতা আমিনুল? না, যেহেতু আমার পরিচয়টা ফুটবলার থেকে, আমি আজকে এই জায়গায় এসেছি কিন্তু ফুটবলার আমিনুল হিসেবে, তো আমি ফুটবলার আমিনুল হিসেবেই সবচেয়ে বেশি নিজেকে গর্ববোধ করি যে এটি হচ্ছে আমার একটি ভালো লাগা, আস্থা, মানুষের ভালোবাসার একটি জায়গা। এবং রাজনীতিতে এসেও আমি চাই যে মানুষের একটি ভালোবাসার পাত্র হিসেবে যাতে সারা জীবন মানুষের পাশে থেকে, জনগণের পাশে থেকে, আমার এলাকার মানুষের পাশে থেকে যাতে কাজ করে যেতে পারি, সেই ভালোবাসার জায়গাটা আমি রাজনীতিতেও নিতে চাই। তো সেই নেওয়ার লক্ষ্য নিয়ে কিন্তু আমি চেষ্টা করি যে আপনি যে কথাটি বলছিলেন যে ফুটবল এবং রাজনীতি, এই দুটির যে সংমিশ্রণ, এবং এখানে কিন্তু প্রত্যাশা কিন্তু মানে বাংলাদেশের মানুষের যে স্বপ্ন, যেমন ফুটবলে ছিল যে বাংলাদেশের পক্ষে ভালো কিছু করা, এবং আজকে বাংলাদেশের রাজনীতিতে এসে সেই বাংলাদেশের মানুষের পাশে থেকে মানুষের জন্য ভালো কিছু করা, এটাই হচ্ছে সংমিশ্রণ আমি মনে করি। এবং সেই প্রত্যাশা এবং প্রাপ্তির যদি সংমিশ্রণটা শতভাগ যদি আমি করতে পারি এদেশের সাধারণ মানুষের জন্য, তাহলেই আমি মনে করি যে আমি কিছু করতে পেরেছি। এবং একটি বিষয় আছে যে ফুটবল ক্যারিয়ারে আমি কিন্তু মানে এটা আমার সতীর্থ খেলোয়াড় বা কোচ বা অফিসিয়াল যারা ছিলেন, যে আমি সবসময় কিন্তু অনেক বেশি রিস্ক নিতে পছন্দ করতাম এবং অনেক বেশি সাহসিকতার সাথে চেষ্টা করতাম যে আমি আমার সতীর্থ খেলোয়াড়কে যদি কষ্ট কম দিয়ে, যদি আমি কষ্টটা বেশি করে যদি আমার গোলপোস্টটি আমি আগলে রাখতে পারি, সেখানেই আমার সার্থকতা। যার কারণে কিন্তু আমি অনেকবার ইনজুরির সম্মুখীন হয়েছে এবং পাঁচবার মানে আমার শরীরে অস্ত্রোপচার হয়েছে এবং অনেক বড় বড় ইনজুরি কাটিয়ে উঠে কিন্তু আমি বাংলাদেশ টিমে কন্টিনিউ করেছি। এবং রাজনীতির মাঠে এসেও আমি চেষ্টা করেছি যে একজন দলের একজন সাধারণ কর্মী হিসেবে শতভাগ আমার সাথে যারা আমাদের দলের নেতাকর্মী রয়েছেন তাদেরকে আগলে রেখে সবার আগে যদি কোনো গুলি লাগুক বা কোনো কিছু লাগুক, সেটা যাতে আগে আমার গায়ে লাগে, তারপরে যাতে আমার নেতাকর্মীদের গায়ে লাগে, সেইভাবে কিন্তু আমি চেষ্টা করেছি শতভাগ সামনে থেকে রাজপথে মানে সব কিছু এই স্বৈরাচার শেখ হাসিনার যে মানে আজ্ঞাবহ প্রশাসন যেভাবে আমাদের উপরে জুলুম, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে, যেভাবে গুলি করেছে, আপনার মনে আছে যে সেই 17ই আগস্ট আমি যখন ঢাকা মহানগর উত্তর বিএনপির দায়িত্বভার গ্রহণ করেছিলাম 2রা আগস্ট, তারপরে 17ই আগস্ট যখন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিতে গিয়েছিলাম, সেখানে যেভাবে পুলিশ আমাদের উপরে গুলি করেছে এবং আমার মানে গায়ে পুরা মাথা থেকে পা পর্যন্ত যেভাবে গুলি লেগেছিল, এবং এখন আমার শরীরে এখন অনেক গুলি রয়ে গেছে যেগুলি আমি বের করতে পারিনি। এবং আমার সাথে আমার অনেক নেতাকর্মীরা, আমাদের মিষ্টি আপা যিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক, মিষ্টি আপা সহ আমাদের অনেক নেতাকর্মীরা
তুহিন ভাই ছিলেন, রাজ্জাক সাহেব ছিলেন, অনেকেই আছেন, আমাদের আমানুল্লাহ আমান যিনি আমার কনভেনার ছিলেন, তাকেও যেভাবে গুলি করা হয়েছে এবং আমার সাথে আমার অনেক নেতাকর্মীরা যেভাবে গুলিবিদ্ধ হয়েছেন, সেই গুলিবিদ্ধ থাকা অবস্থায়ও কিন্তু আমাদেরকে পিছনে হটাতে পারেনি। আমরা কিন্তু এগিয়ে গিয়েছি এবং সেই দিন আমাদেরকে মানে এমনভাবে ব্যারিকেড দেওয়া হয়েছিল যে আমরা যাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে যাতে আমরা ফুলটা দিতে না পারি, বাট আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে এত গুলি, হামলা, নির্যাতন, নিপীড়ন সহ্য করেও কিন্তু আমরা সেই দিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে আমরা ফুলটি সফলভাবে দিতে পেরেছি এবং দিয়ে সুন্দরভাবে আমরা বাসায় ফিরে এসেছি। কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে এই যে গত 17 বছরে বাংলাদেশের একজন সাধারণ মানুষ, একজন জাতীয়তাবাদী দলের একজন সাধারণ কর্মী হিসেবে চেষ্টা করেছি নিজের সততা, নিষ্ঠা, আস্থার সহিত প্রত্যেকটি সভা, সমাবেশ, কার্যক্রম, কর্মসূচিকে সফলভাবে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় শতভাগ চেষ্টা করেছি প্রত্যেকটি কর্মসূচি পালন করার জন্য। আচ্ছা, আপনাদের রাজনৈতিক প্রতিপক্ষ নিশ্চয়ই আওয়ামী লীগ। আওয়ামী লীগে দেখেছে, আওয়ামী লীগের রাজনীতিতে অনেক সেলিব্রিটি, সেটা ক্রীড়াঙ্গনের হোক, চলচ্চিত্র অঙ্গনের হোক, সঙ্গীতাঙ্গনের হোক, তারা কিন্তু আওয়ামী লীগের রাজনীতিতে ওইভাবে জড়িত হয়ে পড়েছেন বা অনেকে এমপি নির্বাচিত হয়েছেন, মন্ত্রী হতেও দেখেছি। আপনি প্রায় সবাইকেই চিনবেন। সেই ক্ষেত্রে বিএনপিতে আপনি ছাড়া যারা আগে থেকে অন্য অঙ্গনে একজন সেলিব্রিটি ছিলেন এমন কাউকে দেখি না, কারণটা কি? প্রথমত বলতে চাই যে বাংলাদেশ আওয়ামী লীগের যে রাজনীতি, আওয়ামী লীগের সেই নামগুলো বলি, আরিফ খান জয়, তারপর সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, শমী কায়সার, তারপর সুবর্ণা মোস্তফা, তারানা হালিম, এরকম অনেককে দেখেছি এবং এর বাইরেও অনেকেই হয়তোবা নমিনেশনও চেয়েছিলেন, পাননি। কিন্তু সেই জায়গাটায় বিএনপিতে শুধুমাত্র আপনাকে দেখি। প্রথমত বলতে চাই যে আসলে বাংলাদেশ আওয়ামী লীগের যে রাজনীতি, সেই রাজনীতি কিন্তু বাংলাদেশের জনগণের জন্য ছিল না, বাংলাদেশের সাধারণ মানুষের জন্য ছিল না। তারা বারবারই বলেছে যে আমরা গণতন্ত্র চাই না, আমরা চাই উন্নয়ন। তো বাংলাদেশের মানুষ কিন্তু উন্নয়ন চায়নি, বাংলাদেশের মানুষ চেয়েছে যে তারা শান্তিতে বসবাস করতে পারবে, একটি সহমর্মিতা রেখে, বন্ধুত্বপূর্ণ, ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রেখে যাতে বাংলাদেশের মানুষ সুন্দরভাবে বসবাস করতে পারে। বাংলাদেশের মানুষের চাওয়া কিন্তু এটুকুই ছিল। কিন্তু আওয়ামী লীগ সরকার গত 17 বছরে তারা যেইভাবে স্বৈরাচারী মনোভাব নিয়ে বাংলাদেশের জনগণকে তোয়াক্কা না করে, বাংলাদেশের জনগণকে সবসময় পিছনে ফেলে দিয়ে, বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, যেই প্রত্যাশাকে পূরণ না করে তারা সবসময় শুধু তাদের ক্ষমতার চেয়ারটিকে চেয়েছে এবং এটাকে বাংলাদেশের মানুষের উপরে জুলুম, নির্যাতন, গুম, খুন, হত্যা করে তারা চেষ্টা করেছিল যে রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে তারা ক্ষমতায় বসে থাকবে অ্যাট এনি হাউ এনি কস্ট। তো সেই জায়গা থেকে কিন্তু আমরা বিএনপি যারা করি, আমরা কিন্তু চেয়েছি যে জনগণকে পাশে রেখে, কারণ আমরা বিশ্বাস করি জনগণ হচ্ছে সকল ক্ষমতার উৎস এবং এটা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বারবার বলেছেন। আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এই কথাটি কিন্তু বারবার বলেছেন। তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করেছি রাজপথে থেকে বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা, যে গণতন্ত্র পুনরুদ্ধার, বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা, নিজের ভোট দেওয়ার যে অধিকার এবং একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, সেই বিষয়গুলিকে চিন্তা করে আপনি যে প্রশ্নটি করলেন যে আওয়ামী লীগে অনেক সেলিব্রিটিকে দেখা গেছে, তারা কিন্তু আওয়ামী লীগের রাজনীতি করতে যায়নি, তারা গিয়েছে তাদের ব্যক্তিগত সুবিধা নেওয়ার জন্য। এবং আজকে যদি বলতে পারেন যে এখন তাদের নামে মামলা হবে বা হবে, সেটা কেন? বাস্তবতা হচ্ছে যে দেখেন, আমরা চাই না যে গত 17 বছরে, আমি একজন স্পোর্টসম্যান হিসেবে এই আওয়ামী সরকারের মানে প্রভাবশালী বলেন বা আওয়ামী সরকারের যে প্রশাসন বলেন আজ্ঞাবহ ছিল, বা আওয়ামী সরকারের যে স্বৈরাচারী মনোভাব ছিল, সেই স্বৈরাচারী মনোভাবের কারণে কিন্তু আমাকে বহু মামলায় জর্জরিত করা হয়েছে, আমাকে বারবার কারাগারে যেতে হয়েছে, আমাকে বারবার রিমান্ডে গিয়ে মানসিক এবং শারীরিক নির্যাতন করা হয়েছে আমার উপর। আপনি সেই লেভেলের রাজনীতিবিদ ছিলেন, প্রতিটা আন্দোলন সংগ্রামে আপনি প্রথম সারিতে ছিলেন, হয়তোবা সেই কারণে আপনাকে একভাবে দেখা হয়েছে। কিন্তু আপনি ব্যক্তিগতভাবে মনে করেন কি না সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, আরিফ খান জয়, এদের সবাইকে আপনি ব্যক্তিগতভাবে চিনেন? আমি সেই জায়গাটাতেই আসছিলাম যে দেখেন, আমি তো এই জায়গাটা কিন্তু পার করে আসছি
যে আমি একদম রাজপথে থেকে দলের একজন সাধারণ কর্মী হিসেবে মানুষের যে জনগণের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণের জন্য কিন্তু আমি এখন পর্যন্ত কাজ করে যাচ্ছি। কারণ এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি। আমরা জানি যে 5ই আগস্টের পরে অন্তর্বর্তীকালীন সরকার যে দায়িত্ব নিয়েছে সেই সরকার তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করছি আমরা, এবং আমরা চাই যে তাদের মাধ্যমে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের যে প্রত্যাশা জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, জনগণ সেই ভোট দিবে, সেই ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, ঠিক তখনই গিয়ে কিন্তু বাংলাদেশের গণতন্ত্র পরিপূর্ণভাবে পুনরুদ্ধার হবে। তো সেই জায়গা নিয়ে কিন্তু আমরা দীর্ঘ 17 বছর ধরে কাজ করে আসছি। তো আমি যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, যেটি আপনি প্রশ্ন করেছিলেন যে সাকিব, মাশরাফি বা আমার আরিফ খান জয়, ও তো আমার সাথেই খেলেছে, দীর্ঘ সময় খেলেছে আমার সাথে। তো তারা কিন্তু আওয়ামী লীগের সুবিধাবাদী এমপি হয়েছে, আওয়ামী লীগ তাদেরকে ব্যবহার করেছে, তারাও নিজেরাও ব্যবহৃত হয়েছে। এখন জনগণের কাছে তাদের জবাবদিহিতাটা কি? কারণ তারা তো জনগণের ভোটে নির্বাচিত নয়, তারা জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা নাই। কিন্তু জনগণ তাদেরকে ক্ষমা করবে কি করবে না, এদেশের জাতি তাদেরকে ক্ষমা করবে কি করবে না, কারণ তারা একটি স্বৈরাচার সরকারের প্রতিনিধিত্ব করেছে, এটি তাদের সবচেয়ে বড় অপরাধ। কিন্তু তারা কি কোনো খুনের সঙ্গে জড়িত থাকতে পারে? আমি সেটিতে আসছি। আমি চাই না যে আমার সাথে গত 17 বছরে যেই পরিমাণ জুলুম, নির্যাতন, নিপীড়ন, মামলা হামলা বা মানে হয়রানি করা হয়েছে, বা আমাকে যেভাবে শারীরিক মানসিকভাবে নির্যাতন করা হয়েছে, আমি চাই না স্পোর্টসম্যান হিসেবে কোনো স্পোর্টসম্যানকে এইভাবে নির্যাতন করা হোক। বাট বিষয়টি হচ্ছে যে কোনো মিথ্যা মামলা হোক সেটিও আমি চাই না, পাশাপাশি তাদেরকে হয়রানি করা হোক সেটিও আমি চাই না। বাট তারা যদি কোনো অপরাধের সাথে জড়িত হয়ে থাকে, কারণ তাদের সবচেয়ে বড় অপরাধ হচ্ছে আজকে যে ছাত্র এবং জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে, সেইখানে যেভাবে মানে অকাতরে আপনার ছাত্রদেরকে গুলি করে হত্যা করা হয়েছে, যেখানে আমাদের জাতীয়তাবাদী নেতৃবৃন্দকে গুলি করা হত্যা করেছে, যেখানে আমাদের সাধারণ মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে, তো সেই ক্যাবিনেটে থেকে, সেই সংসদে থেকে তারাও তো সেই হত্যার সাথে জড়িত আমি বলে মনে করি। কারণ সেই শেখ হাসিনা থেকে শুরু করে যারা এই নির্দেশনা দিয়েছে তার অংশ হিসেবে তো নিশ্চয়ই তারা এটার সাথে জড়িত। সেই জড়িত যদি তারা হয়ে থাকে তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে মামলা হবে এবং তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার করা হবে। বাট আমি কখনোই চাই না যে কোনো স্পোর্টসম্যানকে হয়রানি করা হোক। যদি তারা অপরাধী হয় তাহলে অবশ্যই তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার করা হোক, সেটা আমি অবশ্যই চাই। আপনার যে রাজনীতির বাইরে যে একটি সেলিব্রিটি ইমেজ রয়েছে, আপনি দীর্ঘদিন জাতীয় দলে খেলেছেন, দেশের হয়ে খেলেছেন, এই ইমেজটাকে শুধু ঢাকার মধ্যে সীমাবদ্ধ না রেখে আপনাকে এই তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়া যায় কিনা? কারণ আমরা যেটা দেখেছি যে আপনাকে ঢাকা মহানগরী, যদিও বা আমরা ঢাকা মহানগরী অনেক বড় একটি জায়গা, গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে আপনাকে কাজে লাগানো হচ্ছে। তারপর দেশটা অন্যান্য জায়গাও তো আছে যেখানে আপনার এই ইমেজটাকে কাজে লাগিয়ে বিএনপিও যেমন লাভবান হতে পারে, তেমনি খেলাধুলার জঙ্গনটা সেটা সমৃদ্ধ করতে পারে। প্রথমত হচ্ছে যে গত 17 বছর তো ধরেন রাজপথে আন্দোলন সংগ্রামে আমাদের কেটেছে। আমরা ওইভাবে আসলে যে বিষয়টি আপনি বললেন ওইভাবে কাজ করার আমরা আসলে সময় পাইনি, সুযোগও ছিল না আমাদের। কারণ আমরা রাস্তা দিয়ে হাঁটলেও আমাদেরকে দেখা গেছে যে হয়তো বা পুলিশ এসে ধরে নিয়ে গেছে বা আমাদের উপর আক্রমণ করা হয়েছে, এরকম একটি পরিবেশ কিন্তু ছিল। বাট এখন তো বাংলাদেশের মানুষ স্বাধীন, এখন তো মুক্ত। তো আমার কাছে মনে হয় যে এখন কিন্তু অনেক কিছু করার সুযোগ রয়েছে আমাদের, শুধু ঢাকা মহানগর না। আমি মনে করি আমাদের যে বাংলাদেশে, যেহেতু আমি অ্যাজ এ স্পোর্টসম্যান হিসেবে বা বাংলাদেশের একজন জাতীয়তাবাদী দলের একজন সাধারণ কর্মী হিসেবে আমার পক্ষে মানে সর্বোচ্চ এফোর্ট দেওয়ার জন্য যা যা করণীয় আছে আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ এফোর্ট অবশ্যই দিব, এবং সেটা অবশ্যই আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় এবং আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনায়, এবং দলের জন্য যেটা মানে এদেশের মানুষের জন্য সুখকর হবে, ভালো কিছু হবে, সেটাই আমরা করার জন্য আমি শুধু ঢাকা মহানগরী না, সারা বাংলাদেশেই করার জন্য প্রস্তুত রয়েছে ইনশাল্লাহ। এবার যদি রাজনীতি এবং ক্রীড়াঙ্গনের বাইরে যে আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে একটু জানতে চাই। আমার বাসা হচ্ছে পল্লবীতে, এখানে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি। আমরা 3 ভাই, আমার বাবা মা, আব্বা 98 সালে মারা গেছেন আর মা মারা গেছেন হচ্ছে 2012 সালে। আমরা 3 ভাই, আমরা যৌথভাবেই থাকি আমাদের নিজের বাড়িতে। তো আমার ওয়াইফ, 2 মেয়ে রয়েছে আর 1 ছেলে। হ্যাঁ, তো সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ আমি মনে করি যে ভালো অবস্থায় রয়েছে এবং একটি সুখী পরিবার হিসেবে, যদিও আমি আমার পরিবারকে
খুব বেশি সময় দিতে পারি না, কারণ হচ্ছে যখন খেলাধুলা করেছি তখন দেখা গেছে যে খেলাধুলা নিয়ে বিভিন্ন সময় বিকেএসপিতে বিভিন্ন জায়গায় ক্যাম্প করতাম, ওইভাবে সময় দেওয়া হয়নি। এবং রাজনীতির মাঠে এসে তো আরও অনেক বেশি বিজি হয়ে গেছি, কারণ আমি সকালবেলা ঘুম থেকে ওঠা পর্যন্ত প্রায় রাত্র 1টা-2টা পর্যন্ত দেখা যায় যে আমার যে দলের যে নেতাকর্মী রয়েছে, সাধারণ মানুষ রয়েছে, যাদের প্রত্যাশা যে তারা মানে চিন্তা করে যে না, আমি এই মানুষটির কাছে গেলে একটি আস্থা বা একটি ভরসা বা একটি ভালো কিছু সমস্যার সমাধান পাবো, সেই মানুষগুলোকে নিয়ে আমার সারা দিন কেটে যায়। তো এই বিষয়টিকে আমি অত্যন্ত এনজয় করি, যার কারণে আমার পরিবারও আমাকে সর্বাত্মক সহযোগিতা করে যে না, যে তুমি তো মানুষের পাশেই রয়েছো, মানুষের জন্য ভালো কিছু করছো। তো সো দ্যাট ওই সময়টি আসলে আমার পরিবারকে ওইভাবে দেওয়া হয় না। সো এটি নিয়ে হয়তো আমার পরিবারের কিছুটা হলেও আক্ষেপ থাকতে পারে, বাট দিন শেষে কিন্তু যখন আমি আমার বাসায় যাই তখন বাচ্চা, আমার ছেলে মেয়ে, আমার ওয়াইফকে নিয়ে আমরা ইনশাল্লাহ ভালোভাবেই এই সময়টিকে কাটানোর চেষ্টা করি। বলছিলেন যে সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের জন্য আপনাদের এই বিগত দিনের আন্দোলন, সেই আশা করি যে সামনের দিনগুলোতে একটি নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনে আপনার ভূমিকাটা কি হবে এবং কোন এলাকার মানুষ আপনাকে সরাসরি পাবে? এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের যেটি আবেদন, আমরা সেটি একদম ডে 1 থেকে বলে আসছি যে দ্রুত সময়ের ভিতরেই একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যাতে জনগণের সরকার প্রতিষ্ঠা হয়, সেই জনগণের সরকার বাংলাদেশের জনগণের কথা মতো চলবে, তাহলেই পরিপূর্ণভাবে গণতন্ত্র আমরা দেখতে পাবো। পাশাপাশি আমার দলের যেটি প্রত্যাশা যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হলে সেই নির্বাচনে আমি নিশ্চয়ই দলের পক্ষ থেকে একজন কর্মী হিসেবে মনোনয়ন চাবো। এবং আমার নিজের এলাকা হচ্ছে পল্লবী রূপনগর, ঢাকা 16, এবং এখানে যেহেতু আমি একদম ছোটোবেলা থেকে, আমার বয়স যখন 3 বছর তখন থেকে এখানে আমার বসবাস, এবং এখানেই মাটি ও মানুষ যারা আছেন আমার পাশের, তাদের সকলের সাথেই দলমত নির্বিশেষে আমি বিশ্বাস করি যে একজন ক্রীড়াবিদ হিসেবে বা একজন রাজনীতিবিদ হিসেবে সকলের কাছেই সেই অ্যাকসেপ্টেন্সটা আমার রয়েছে, এবং সেটাকে কাজে লাগিয়ে আমি মনে করি যে বাংলাদেশের মানুষের পাশে থেকে বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা যে বাংলাদেশের রাজনৈতিক একটি আমূল পরিবর্তন আসুক, বাংলাদেশের জনগণের যে চাহিদাগুলো রয়েছে, আমাদের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে, আমাদের সামাজিক যে চাহিদাগুলো রয়েছে, সেই বিষয়গুলি নিয়ে একটি আমূল একটি পরিবর্তন আমরা আনতে চাই, যেখানে বাংলাদেশের মানুষ তার সত্য কথাটি বলতে পারবে, স্বাধীন মতামত প্রকাশ করতে পারবে, স্বাধীনভাবে চলতে পারবে, নিরাপত্তাহীনতায় ভুগবে না। এই ধরনের একটি পরিবেশ আমি চাই যে আমার এলাকা পল্লবী রূপনগরে গড়ে তুলবে, এবং সর্বোপরি দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের একটি আমূল রাজনৈতিক পরিবর্তন আসবে, একটি বাংলাদেশের সামাজিক একটি পরিবর্তন আসবে। সেটি নিরাপত্তা বলেন, বাংলাদেশের বিচার বিভাগ বলেন, বাংলাদেশের অর্থনীতি বলেন, সব কিছুতে একটি আমূল পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশে একটি সমৃদ্ধশালী বাংলাদেশে পরিণত হবে, সেটা আমি প্রত্যাশা করি। সামনের দিনের ক্রীড়াঙ্গনটাকে কিভাবে দেখেন? ডেফিনেটলি, আমি তো সবসময় বলে আসছি যে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে গত 17 বছরে আওয়ামী লীগরা যেভাবে দলীয়করণ করেছে, আমরা ঠিক তার অপোজিট করতে চাই। আমরা চাই যে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যাতে আর কখনোই কোনো দলীয়করণ করা না হয়, রাজনীতিকরণ করা না হয়, কারণ বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যারা মাঠের ক্রীড়া সংগঠক, যাদেরকে দিলে বাংলাদেশের ক্রীড়াঙ্গন সামনের দিকে এগিয়ে যেতে পারবে, জবাবদিহিতা থাকবে, এবং আমার যারা পারফর্মার, যারা খেলোয়াড়, তারা ভালো কিছু করতে পারবে, তাদের ভিতরে পেশাদারি মনোভাব আসবে, তারা যাতে ভবিষ্যতে এই স্পোর্টসকে যাতে পেশাদারি মনোভাব নিয়ে কাজ করতে পারে। প্রত্যেকটি বাবা মা যাতে তার সন্তানকে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবে না, পাশাপাশি একজন স্পোর্টসম্যান হিসেবেও যাতে তাকে প্রতিষ্ঠিত করতে পারে, তার কেরিয়ার বিল্ড আপ করতে পারে, সেই জায়গাগুলো নিয়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ। আচ্ছা, এই আমল, আগের আমল, পরের আমল, এটার মধ্যে না থেকে আমরা যদি দেখি স্বাধীনতার 53 বছরে আসলে আমাদের ক্রীড়াঙ্গন খুব বেশি আগায়নি, বরঞ্চ অনেক ক্ষেত্রে দর্শক হারিয়েছে। আপনি কি একমত কিনা? আমি ডেফিনেটলি একমত। আমি আসলে বলতে চাই যে স্বাধীনতার পরবর্তীতে আমার মহান স্বাধীনতা যুদ্ধে যেই যোদ্ধারা যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছেন, সেই স্বাধীন বাংলাদেশে 53 বছর পরে এসেও কিন্তু আমরা স্বাধীন ছিলাম না। 5ই আগস্টের আগ পর্যন্ত আমরা ছিলাম না, বাট এখন আমরা কিন্তু স্বাধীন। এই স্বাধীন বাংলাদেশে 53 বছরে যে বাংলাদেশের মানুষের যে প্রাপ্তি, সেই প্রাপ্তিটা কিন্তু আমরা এখন পর্যন্ত বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপন করতে পারিনি। তা আমার কাছে মনে হয় যে যেহেতু বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে, সেই স্বাধীন বাংলাদেশে আমরা সব কিছুই আবার নতুনভাবে স্টার্ট করতে চাই। সেই শুরুটা বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মর জন্য যাতে একটি শান্তিপূর্ণ, একটি সুন্দর বাংলাদেশ আমরা রেখে যেতে পারি, এটাই হচ্ছে আমার প্রত্যাশা। আচ্ছা, আমার ভিতরেই প্রশ্ন জাগে যে একাধিক পদ আগলে রাখা
ক্রীড়াঙ্গনের ক্ষেত্রে আমি বলছি, আমি যদি বলি যে দেখা যাচ্ছে যিনি ক্রীড়ামন্ত্রী হচ্ছেন তিনি জাতীয় ক্রীড়া পরিষদের সভাপতি হচ্ছেন বা আরো কয়েকটা পদ দখল করে রাখছেন, এই যে একাধিক পদ দখল করে রাখা এবং এটার তো ফলাফল তো আমরা দেখতেই পাচ্ছি। যদি ফুটবলের কথা বলি, গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় একটা বল নিয়ে নেমে গেলে দেখা যায় তো মাঠের চারপাশে হাজার হাজার মানুষ জড়ো হয়ে গেছে, কিন্তু কোথায় সেই ফুটবল? এগুলো মনে হয় না যে পদ আগলে রাখা বা আটকিয়ে রাখা, কুক্ষিগত করা এটার জন্য দায়ী? আমি প্রথমত একটি কথা বলতে চাই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান তার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে নির্দেশনা রয়েছে যে এক নেতার এক পদ, আমরা কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আমাদের দলের ভিতরে কিন্তু এই বিষয়টি এস্টাবলিশ তিনি করেছেন আল্লাহর রহমতে, এবং তারই ধারাবাহিকতা আমি মনে করি যে ভবিষ্যতে বাংলাদেশ যে প্রত্যেকটি সেক্টরেই, আপনি যদি স্পেশালি ক্রীড়াঙ্গনের কথা বলেন যে একজনের দুটি পদ নিয়ে বসে থাকা, আমার কাছে মনে হয় যে ভবিষ্যৎ আর এগুলি হওয়ার কোনো সুযোগ নেই। কারণ আমরা চাই যিনি ক্রীড়ামন্ত্রী হবেন তিনি তার মন্ত্রিত্ব নিয়ে কাজ করবেন এবং সেখানে তাকে ক্রীড়া পরিষদের চেয়ারম্যান হতে হবে। বিষয়টি আমার কাছে মনে হয় যে এটিকে যদি আমরা আলাদা করে দিতে পারি তাহলে প্রত্যেকটি কাজের জবাবদিহিতা থাকবে এবং প্রত্যেকটি জায়গায় তখন আমি জবাবদিহিতা নিতে পারবো। একটি লোক যদি দুটি জায়গায় থাকে তাহলে কিন্তু আপনার সেই জায়গায় কাজের কিন্তু অনেক হ্যাম্পার হয় এবং সেই কাজের গতিশীলতাও কমে যায়। তো আমার কাছে মনে হয় যে আমরা ইনশাল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে কবুল করে, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা এই বিষয়গুলি নিয়ে অবশ্যই বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, যে চাওয়া, যে প্রত্যেকে যার যার নিজ নিজ কাজ করবেন এবং তার প্রত্যেকটি কাজের জবাবদিহিতা থাকবে, সেই জবাবদিহিতা অনুযায়ী বাংলাদেশের মানুষ যেটা চায় সেটা যাতে আমরা পূরণ করতে পারি। ধন্যবাদ, আপনাকে অনেক অনেক সময় দিয়েছেন আমাদেরকে, এর জন্য আবারও ধন্যবাদ। আশা করি আরও একদিন অন্য দিন আরও অনেক বড় পরিসরে আপনার সঙ্গে কথা হবে। আর আপনি যে স্বপ্নের কথা বলছিলেন অবশ্যই সেই স্বপ্ন পূরণ হোক এবং সেই স্বপ্ন পূরণ যেন দেশবাসী উপভোগ করতে পারে।